আসসালামু আলাইকুম। সিইউ এই ইউনিটের জন্য স্পেশাল ইংলিশ একটা টেস্ট নিয়ে এসেছি। 15টা ইংলিশ প্রশ্ন থাকবে মূল পরীক্ষার মতো করে। আমি ভালো সময় কাটিয়েছি। 15টা ইংলিশ প্রশ্নের মাঝে আমি 6টা প্রশ্ন ডিরেক্টলি গ্রামার থেকে নিয়েছি, 5টা প্রশ্ন ভোকাবুলারি বেসড প্রশ্ন, বাকি 4টা প্রশ্ন ইন বিটুইন গ্রামার এন্ড ভোকাবুলারি, যেগুলো তোমরা সহজেই পারবা, যাদের ইংলিশ একবার বেসিকটা ঠিক আছে, ইংলিশ রিডিং পড়া অভ্যাস আছে, এবং ওই যে 4টা প্রশ্ন কথা বললাম ইন বিটুইন গ্রামার এন্ড ভোকাবুলারি, এই প্যাটার্নে চট্টগ্রামের এই ইউনিটে অবশ্যই 4টা 5টা প্রশ্ন তোমরা পাবা। এবং আমি যে প্রশ্নটা আজকে তোমাদেরকে করতে দিব টেস্ট আকারে, মূল পরীক্ষা দেখবা তোমাদের প্রশ্ন ভাইয়া মোরলেস এমনই থাকবে। এবং আমি তো বলবো তুমি আমার এই প্রশ্নে যত মার্কস পাবা, মূল পরীক্ষায় তোমার নম্বর মার্কস কম বেশি এটাই হবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা প্রশ্ন নিয়ে তুমি 30-40 সেকেন্ড চিন্তা করতে পারো হাইয়েস্ট। আমি যদি একটু ফাস্ট যাব, তুমি পজ করে তোমার মতো করে এগিয়ে যাবা। এবং আজকের এই টেস্টের শেষ দিকে আমাকে জানিয়ে যাবো তোমার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে। ওকে, চলো ভাইয়া, আজকের টেস্টের প্রথম যে প্রশ্নটা গ্রামার বেসড কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোন বাক্যটা কারেক্ট? নেইদার অফ দোজ ম্যাট্রেসেস ফিল কমফর্টেবল, নেইদার অফ দোজ ম্যাট্রেসেস আর ফিলিং কমফর্টেবল, neither of those mattresses feels comfortable, neither of those mattresses have felt comfortable। আমি উত্তর বলে যাব, তোমার লাগলে তুমি পজ করে নিবা। আশা করছি হয়ে গেছে উত্তর সবার। আসো ভাইয়া, এই প্রশ্নের উত্তরে আমরা বুঝতে পারছি নেইদার আছে, এটা চট্টগ্রামের এই ইউনিট সব ইউনিটের একটা কমন টাইপ অফ কোশ্চেন। ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নেইদার অফ দা, এই পয়েন্টটা জানো ভাইয়া। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এদের পরে নাউনটা হয় প্লুরাল। দেখো সব জায়গায় মেট্রেসেস 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 আছে, নাউনটা হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। এখন সিঙ্গুলার ভার্ব আছে কিনা, হ্যাভটা সিঙ্গুলার ভার্ব না, আরটা সিঙ্গুলার ভার্ব না। এখন ফিল আর ফিলস এটা নিয়ে আমাদের হয়তো একটু কথা থাকবে। এটা খুব বেসিক কথা, বাট আমরা কেন যেন পেঁচায় ফেলি। আশা করি কেউ পেঁচাও নাই। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে ওই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভাইয়া। আর নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় ওই নাউনটা প্লুরাল। তো নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে হয় প্লুরাল, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে হয় সিঙ্গুলার। আমাদের দরকার এখন সিঙ্গুলার ভার্ব, ফলে ফিলস ভার্বটাই কারেক্ট ভার্ব, যেটা আমাদের দরকার। ফলে উত্তরে আমরা অবশ্যই সি নাম্বার পাবো। তাহলে নেইদার অফ দোজ ম্যাট্রেসেস, এবং এটাও জেনে রাখো ভাইয়া, পরীক্ষায় প্রশ্ন পেতে পারো ভিন্ন অ্যাঙ্গেলে। এই দোজ শব্দটা কিন্তু প্লুরাল একটা ডিটারমিনার। দোজ শব্দটা দ্যাট শব্দের প্লুরাল ফর্ম। দ্যাট শব্দের প্লুরাল ফর্ম হলো দোজ, এবং THIS দিস শব্দের প্লুরাল ফর্ম হলো দিস। তো এই দিস আর দ্যাট এই দুটো যেহেতু সিঙ্গুলার, এদের পরে নাউন যেটা আসবে সেটা সিঙ্গুলারই হবে। দিস আর দোজ যেহেতু প্লুরাল, এদের পরে নাউন যেটা আসবে সেটা কিন্তু প্লুরালই হবে। ফলে ভাইয়ারা ক্লোজ করবো, এই প্রশ্নের উত্তর অবশ্যই সি। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ এর পরে নাউন হয় প্লুরাল আর ভার্ব হয় সিঙ্গুলার। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলেই সেই ভার্বটা সিঙ্গুলার হয়। নেক্সট, উত্তর পেয়ে গেছো ভাইয়া। উত্তর অবশ্যই আমাদের সি নাম্বার আমরা পেয়েছি, নেইদার অফ দোজ ম্যাট্রেসেস ফিলস কমফর্টেবল। এবং এতটুকু খেয়াল করো ভাইয়া, ফিল ভার্বটা একটা লিঙ্কিং ভার্ব, খেয়াল রাখো। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কমফর্টেবল শব্দটা একটা অ্যাডজেক্টিভ, আরামদায়ক। ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য পিপল কনসিয়াস অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। কি হতে পারে? খুব ইজি কোয়েশ্চেন, পারা উচিত, এবং পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে। কেউ আবার বলবে না স্যার এত সহজ প্রশ্ন আসবে। ভাই তুমি প্রস্তুতি ভালোভাবে নিয়ে যাও, দেখবা পরীক্ষার হলের প্রশ্ন এর চেয়ে কঠিন অবশ্যই হবে না। প্রস্তুতি খারাপ থাকলে আমি যেমন প্রশ্ন দেখাবো তার চেয়ে সহজ প্রশ্ন আসলে তোমার কঠিন লাগবে। উত্তরে আমি জানি তুমি যেটা নেওয়া উচিত এবং নিয়েছো, ইট ইজ হাই টাইম। আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি একটা সেন্টেন্স লিখতে হয় নতুন করে, সেন্টেন্স লিখতে হয় কেমনে বুঝবো? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর একটা সাবজেক্ট থাকবে, তারপরে আমরা V2 লিখবো। মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সেন্টেন্স আসলে ওই সেন্টেন্সটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখবো। তাহলে it is high time we, এই যে মেড আছে, it is high time we made the people conscious about our national interest। অবশ্যই উত্তরে তোমরা বি লেখার কথা। it is high time we made the people conscious about our national interest। রিডিং পড়ার অভ্যাস কেন জরুরি এটা সামনে পাবা আস্তে আস্তে, মূল পরীক্ষা গিয়েও পাবা ইনশাআল্লাহ। আসো 3, strenuous exercises soon dash meals is detrimental dash health। এই কোশ্চেনটা দুটা জিনিসের মিশ্রণ। এখানে গ্রামারের খুব বেশি কিছু নাই, ভোকাবুলারি পয়েন্ট অফ ভিউ থাকলেও তোমার বাক্য বুঝে না পড়লে উত্তর করতে পারবা না, এবং কঠিন না মোটেও ভাইয়া। স্ট্রেনাস মানে পরিশ্রম সাধ্য, খুব কঠিন এক্সারসাইজের কথা রেফার করছে। চিন্তা করো তুমি সময় লাগলে ভাইয়া 30-40 সেকেন্ডের বেশি সময় নিও না।
স্ট্রেনাস শব্দটা অ্যাডজেক্টিভ, স্ট্রেনাস মানে কষ্টসাধ্য এক্সারসাইজ, সুন সুন মানে পরে, সুন মানে খুব দ্রুতই, এটা একটা অ্যাডভার্ব। বাক্যের সাথে মিল রেখে কোন অপশনটা বসাবা প্রথমে। আমার মনে হয় যারা প্রিপোজিশন ভালো পারো তারা উত্তর করে ফেলার কথা ডেট্রিমেন্টালের সাথে টু বসে। ক্ষতিকর অর্থে যে শব্দগুলো আমরা পড়ি তাদের পরে প্রিপোজিশন কি বসে? টু বসে। ডেট্রিমেন্টাল টু, হার্মফুল টু, তাই না? হার্মফুল টু, তাহলে ডেট্রিমেন্টাল টু হেলথ লিখেছো। ভাইয়া টু কিন্তু আছে একটাই, আমি তোমাদেরকে বারবার এই কথাটা বলে এসেছিলাম, দুটা ব্ল্যাঙ্ক থাকলে আমরা একটু কষ্ট পাই, কঠিন হবে ভেবে। আনফরচুনেটলি ঘটনাটা কিন্তু এরকম না ভাইয়া। দুটা অপশন থাকলে, তিনটা অপশন থাকলে প্রশ্ন সহজ হয়। তুমি যে কোনো একটা অপশন পারলো, তুমি চারটার মধ্যে দুটা তিনটা অপশন কেটে দিতে পারবা। ডেট্রিমেন্টাল টু দেখো সেকেন্ড অপশন কোথাও ডেট্রিমেন্টাল টু নাই, মানে টু আর নাই, ফলে উত্তর নিশ্চয় তুমি এই নাম্বার নিবে। এবং বাকি অর্থ বুঝলেও হবে তোমার। স্ট্রেনাস এক্সারসাইজেস মানে কষ্টসাধ্য মানে ব্যায়াম, সুন আফটার মিলস মানে খাবারের পরে, ইজ ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর টু হেলথ স্বাস্থ্যের জন্য। খুব সহজে পারার কথা যারা বাক্য বুঝে পড়েছো। নেক্সট উত্তর নিশ্চয় আমরা স্ট্রেনাস এক্সারসাইজেস সুন আফটার মিলস ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। আমাদের এখানে কাজে দিতে পারে স্ট্রেনাস শব্দটা কোন পার্সোনাল স্পিচ আকারে? অ্যাডজেক্টিভ। স্ট্রেনাস শব্দটা অর্থই ভাইয়া কষ্টসাধ্য, খেয়াল রাখি ওটা সিনোনিম আকারে কাজে দিতে পারে। সুন শব্দটা নিশ্চয়ই এখানে অ্যাডভার্ব। ডেট্রিমেন্টাল শব্দটা অ্যাডজেক্টিভ, তারপর আলাদা করে প্রিপোজিশন টু বসে, এটাও পরীক্ষা আলাদা করে চলে আসতে পারে। নেক্সট, দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার। অবশ্যই উত্তরে আমি জানি তুমি চুজ করা উচিত, চুজ করেছ আফটার। ইয়েস, টেক আফটার। টেক আফটার মানে হলো কাউকে দেখতে কারো মতো মনে হয়, যেটাকে আমরা রিজেম্বল বলি, রিজেম্বল। তাহলে দা গার্ল মেয়েটায় টেক্স আফটার হার মাদার, তার মায়ের মতো, মেয়েটা দেখতে তার মায়ের মতো। এখন টেক আফটার এর লুক আফটারের সাথে ভাইয়া পেঁচায় ফেলিও না। লুক আফটার মানে হলো যত্ন করা, সেবা করা। তাহলে দা গার্ল টেক্স আফটার হার মাদার। নেক্সট, the thief who broke into our house was dashed by our pet dog. মোটো কঠিন প্রশ্ন না, যারা বেসিক বুঝো তারা এটা সহজেই পারবে। এটা পারার জন্য জাহাজ হইতে হবে না, এই প্রশ্ন অবশ্যই পারা উচিত। 30-40 সেকেন্ড সময় নিও, বেশি লাগলে তোমার। ভাইয়া এই উত্তর ব্যাখ্যা করি, আসো আমার সাথে। প্রথমত বুঝতে পারছো বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই পয়েন্টটা ধরে তোমরা বিগত বছরগুলোর প্রশ্ন হয়তো দেখেছো যে কোনো একটা বাক্যে যদি ভাইয়া দুটা ফাইনাইট ভার্ব থাকে, ওই বাক্যে অবশ্যই একটা ক্লজ মার্কার বা একটা রিলেটিভ প্রোনাউন থাকবে। তাহলে দেখো এই বাক্যে ব্রোক একটা ফাইনাইট ভার্ব আছে এবং ওয়াজ আমরা একটা ফাইনাইট ভার্বের ক্লু পাচ্ছি, আইদার এটাই ফাইনাইট ভার্ব অথবা এটার সাথে একটা ভার্ব দিয়ে আছে। দুটো ফাইনাইট ভার্ব আছে বিধায় আমাদের এখানে একটা ক্লজ মার্কার বা রিলেটিভ প্রোনাউন আছে। তাহলে আমাদের এখানে কোন শব্দটা লাগবে? দেখো ভাইয়া বাক্যে অর্থ দাঁড়াচ্ছে চোর হু ব্রোক ইনটু আওয়ার হাউস। ইনটু আওয়ার হাউস, এই ব্রোক ইনটুটাও কাজে দিতে পারে পরীক্ষায়। ব্রোক ইনটু আওয়ার হাউস মানে কি? কেউ জোর করে ঢুকে গেছে, মানে ভাঙ্গা চুরা ঢুকে গেছে। সে ইচ্ছা করে, মানে কি বলে, তার কোনো দাওয়াত দিয়া ঢুকায় না, সে নিজে জোর করবো কোথাও ঢুকে যাওয়া, প্রবেশ করা, এবং নিশ্চয়ই ইন্টেনশন খারাপ তখন। তো দা থিফ, সোরে তো আর ভালো ইন্টেনশন নিয়ে আসে না। দা থিফ হু ব্রোক ইনটু আওয়ার হাউস, যে চোর আমাদের ঘরে জোর করে ঢুকে গেছে ওয়াজ ড্যাশ বাই আওয়ার পেট ডগ, মানে আমাদের যে পালিত কুকুরটা আছে এটার দ্বারা কি হয়েছে? কামড় খাইছে, মানে আমাদের পালিত কুকুরটাই ওরা কামড়াইছে। তাহলে বাক্যটা প্যাসিভ মোড, আওয়ার হাউস। দা থিফ এই সাবজেক্ট, আমি কথা তোমাদের আগে বলেছিলাম ভাইয়া, যখন কোন একটা বাক্যের সাবজেক্টের পর সরাসরি একটা রিলেটিভ প্রোনাউন পাবা, সাবজেক্টের পর সরাসরি একটা রিলেটিভ প্রোনাউন পাবা, তখন বুঝে নিবা এই সাবজেক্টের ভার্ব হলো বাক্যে থাকা শেষ ভার্বটা, বুঝছো? তো দা থিফ ওয়াজ, ওই যে ওয়াজ ভার্বের সাবজেক্ট হলো দা থিফ। দা থিফ ওয়াজ ড্যাশ বাই আওয়ার পেট ডগ। উত্তর কি হবে? দা থিফ ওয়াজ বিটেন। বিটেন, এই বাইট বিট বিটেন। দেখো আমাদের কামড় খাওয়া, হ্যাঁ, কামড় দেওয়া বা কামড় দেওয়া অর্থ বাইট, এখানে কামড় খাইছে, প্যাসিভ মুড লাগবে। বাইট, বিট, আর থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিটেন। এই বিটেড না, বিটেন একটা না, বিটেডও না, কিন্তু বিটেন। এখন এটা খুব বেসিক জিনিস ভাইয়া, এটা তোমারে আমি কেমনে শিখাবো, তুমি কোন বই ধরে শিখবা? তুমি এটা ন্যাচারালি পারা উচিত, না পারলে তোমার বেসিকে ঘাটতি আছে। সব বইতে আমরা একবার 6th লেভেল থেকে এই প্রশ্নটার মুডের প্রশ্ন পারি, আশা করি সবাই পেরেছো ভাইয়া। না পারলে হতাশ হওয়া দরকার নাই ভাইয়া, শেষ দিকে আমি বলে দিব তোমাদের করণীয় কি। তো দা থিফ হু ব্রোক ইনটু আওয়ার হাউস ওয়াজ বিটেন বাই আওয়ার পেট ডগ, যেই চোরটায় আমাদের ঘরে ঢুকছে জোর করে, হেঁটে কামড়াইছে আমাদের কুত্তায়, বুঝছো? ফলে উত্তরে অবশ্যই আমরা বিটেন লিখবো। দা থিফ হু ব্রোক ইনটু আওয়ার হাউস ওয়াজ বিটেন বাই আওয়ার পেট ডগ। এবং এটাও খেয়াল করো ভাইয়া, এই হু, আমরা এটা হু আর হুমের ব্যাপারটা নিশ্চয়ই তোমরা পারো, মানে হু, হুইচ, হুম, এই হু শব্দটা একটা ব্যক্তিকে রেফার করে।
দেখো দা থিফ মানে কিন্তু চোর, চোর কিন্তু মানুষ হয়, তাহলে ব্যক্তির পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন হুটাকে ইউজ করি। নেক্সট, learners of English as a foreign language often fail to dash between unfamiliar sounds in that language। কোন শব্দটা তুমি এখানে বসাইবা, এটা গ্রামারও না, ভোকাবুলারিও না, বাক্যের অর্থ বুঝলে তুমি এটা খুব সহজেই পেরে যাওয়া ভাইয়া। কারণ এই টাইপের কোশ্চেনে যে অপশনগুলো থাকে বা বাক্যে যে ওয়ার্ডগুলো থাকে এগুলো সব সহজ, আমাদের পরিচিত শব্দ, শুধু ওনারা চেক করেন যে আসলে আমরা বাক্য পড়ে বুঝি কিনা। ইয়েস, উত্তরে তুমি হয়তো ঠিকই ধরেছো। ইয়েস ভাইয়া, বাকি হচ্ছে লার্নার্স অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে যাদের ভাষা ইংরেজি না, ফরেন ভাষা যারা ইংলিশে শিখে, অফেন তারা প্রায়শ ফেইল করে। ফেইল ভার্বটার পর যদি আরেকটা ভার্ব আসে, ওই ভার্বটাকে আমরা ইনফিনিটিভ বানাই, তাহলে ফেইল টু, সেপারেট, ডিফার, সলভ, ডিস্টিংগুইশ, চারটাই কিন্তু ভার্ব। এখন গ্রামার দিয়ে কাজ হবে না, বাকি অর্থ বুঝতে হবে। তাহলে লার্নার্স অফ ইংলিশ, ইংরেজি যারা শিখে, ইংরেজির শিক্ষার্থী অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ অফেন ফেইল, তারা ব্যর্থ হয় টু, পার্থক্য করতে ব্যর্থ হয়। তাহলে টু ডিস্টিংগুইশ, আমরা কি লিখতে হবে, টু ডিস্টিংগুইশ বিটুইন আনফ্যামিলিয়ার সাউন্ডস ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। ডিস্টিংগুইশ লিখতে, সেপারেট মানে কিন্তু না, ডিফারও না, সলভও না। তাহলে আমরা উত্তর কি লিখতে হচ্ছে ভাইয়া, ডিস্টিংগুইশ মানে পার্থক্য, দুটো জিনিস থেকে পার্থক্য করা বলতে আমরা ডিস্টিংগুইশ শব্দটাকে ইউজ করি। ফলে উত্তরে আমরা অবশ্যই সি লিখব। লার্নার্স অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ অফেন ফেইল টু, ফেইলের পর একটা ভার্ব আসলে ইনফিনিটিভ হয়, এবং বাক্যের চাহিদা হলো ডিস্টিংগুইশ। যারা ইংরেজিটাকে শেখে বিদেশি ভাষা হিসেবে, তারা প্রায়শ ব্যর্থ হয় টু ডিস্টিংগুইশ, পার্থক্য করতে, বিটুইন আনফ্যামিলিয়ার সাউন্ডস ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, ওই ভাষার অপরিচিত সাউন্ডগুলোকে পৃথক করতে, পার্থক্য করতে, বা তাদের মধ্যে যে একটা ভিন্নতা আছে এটা বুঝতে, মানে এই পার্থক্যটা বুঝতে তাদের কি হয়, তারা ব্যর্থ হয়, এটা বলছে। ফেইল টু ডিস্টিংগুইশ বিটুইন আনফ্যামিলিয়ার সাউন্ডস ইন দ্যাট language. My friend dash before I came। প্রশ্ন অসংখ্যবার বিভিন্ন পরীক্ষা এসছে, ইনক্লুডিং বিশেষ পরীক্ষা 2-3 বার আসছে। নিশ্চয়ই এটা কারো ভুল হওয়ার কথা না ভাইয়া। মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আছে, বিফোর শব্দটা যদি কনজাংশন, খেয়াল করবা, বিফোর শব্দটা যদি হয় কনজাংশন, এবং বিফোর শব্দের পরে আমরা দেখছি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, অবশ্যই আগে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। ইয়েস, মাই ফ্রেন্ড হ্যাড লেফট, আমার বন্ধু চলে গেছে, বিফোর আই কেম, আমি আসার আগেই। তার মানে আমরা জানি পাস্ট পারফেক্ট মানে হলো অতীতে শেষ হয়ে যাওয়া দুটা কাজের প্রথম কাজটা, মানে অতীতে দুটা কাজ, দুটা কাজে শেষ হয়ে গেছে, এই শেষ অতীতের শেষ হয়ে যাওয়া দুটা কাজের প্রথম কাজটা হলো পাস্ট পারফেক্ট। তার মানে আমিও আসছিলাম, আমার বন্ধুও চলে গেছে, আমার বন্ধু চলে গিয়েছিল, অর্থাৎ আমি এসেছিলাম। এখন এই দুটা কাজেই পাস্ট টেন্সের, দুটা কাজেই হয়ে গেছে। এখন আগে কোনটা ঘটছে, আসছিলাম আগে নাকি চলে গিয়েছিল আগে, চলে গিয়েছিল কথাটা আগে, ফলে এটাকে আমরা লিখতে হবে পাস্ট পারফেক্টে, এসেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাই লেখা আছে। মাই ফ্রেন্ড হ্যাড লেফট বিফোর আই কেম। আমরা জানি বিফোর শব্দটা যদি কনজাংশন হয়, বিফোর আগে পাস্ট পারফেক্ট হয়, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তবে খেয়াল করো একটা পয়েন্ট, পরীক্ষা ওনারা তোমাদেরকে পেন্সে ফেলে পরীক্ষা আসছেও ইউনিটেই, এই প্রশ্নটা কেমনে আসতে পারে ঘুরাইয়া, আমরা কোথায় পাই ভাইয়া, বিফোর আফটারকে নরমালি বাক্যের মাঝে পাই, মাঝে ওনারা শুরুতে দিয়ে আমাদের তোমার পেসে ফেলে। দেখো বাক্যটা এরকম করে ওনারা দেয়, বিফোর আই কেম, এই যে মাই ফ্রেন্ড ড্যাশ, এরকম করে বাক্যটা দিতে পারে, তখন কিন্তু উত্তর এরকমই হবে। এটা বোঝার ভাইয়া একটা উপায় বলি, তুমি নরমালি জানো ভাইয়া, বিফোর যদি কনজাংশন হয়, বিফোর আগে পাস্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন ওনারা মাঝে কি করেন, মাঝে ওনারা এই বিফোর এবং আফটারকে বাক্যের শুরুতে নিয়ে আসে। তো ভাইয়া কথাটা হলো, তুমি যদি কখনো দেখো বিফোর এবং আফটার কনজাংশন আকারে বসা আছে এবং বাক্যের শুরুতে বিফোরটা লেখা আছে, এখন বিফোর বাক্যের শুরুতে কনজাংশন আকারে লেখা আছে, এটা বুঝবা কেমনে, নিশ্চয়ই বিফোরের পরে একটা বাক্য দেখবা এবং বাক্যের মাঝে একটা কমা দেখবা অবশ্যই, তারপর একটা বাক্য থাকবে। এখন তুমি যদি বাক্যের শুরুতে বিফোর আফটার পাও এবং তুমি বাক্যের মাঝে কমা পাও, তখন তুমি যেটা করবা নিজে পরীক্ষা হলে যেমনি থাকুক, তুমি এই কমার পরবর্তী অংশটা, মানে বিফোর এবং বিফোরের পরে যে কথাটা, বিফোর যুক্ত বাক্যটা আগে না পড়া বিফোরের পরে যেটা লেখা আছে, মানে কমার পরে যে বাক্য লেখা আছে এটা আগে পড়বা, তাহলে তুমি ওই অঙ্কটা মিলাইতে পারবা যে বিফোর মানে পূর্বে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে বিফোর আই কেম কমা মাই ফ্রেন্ড ড্যাশ, তুমি এই কমার পরবর্তী কথা আগে পড়বা, মাই ফ্রেন্ড হ্যাড লেফট বিফোর আই কেম। উত্তর নিশ্চয় পেয়েছো, সি নাম্বার। দেন it is important to distinguish dash compound interest and simple interest। উত্তর কি? এটা যদি কেউ না পারে নাকশা ফাটায় দিব ভাই, এবং ট্রাস্ট মি ভাইয়া, তোমাদের পরীক্ষা এরকম অপশন দেখা যায় যে প্রশ্নের উত্তর অন্য কোন একটা প্রশ্নের কোশ্চেনের ভিতরে দেওয়া আছে। ইয়েস, ইট হ্যাপেন্স। এই বাক্যের উত্তরে আমি জানি তোমরা অবশ্যই
বিটুইন লিখবা, এই ভিন্ন কিছু লিখতে পারবো না। ডিস্টিংগুইশ বিটুইন, পাশাপাশি দেখো এই দুটা জিনিসের পার্থক্য বোঝাতে ভাইয়ারা কিন্তু বিটুইন লিখি, তাই না? কম্পাউন্ড ইন্টারেস্ট একটা জিনিস এবং সিম্পল ইন্টারেস্ট আরেকটা জিনিস। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট। এবং আমরা জানি ইম্পর্টেন্ট শব্দটার মতো অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে। নরমালি আমরা অ্যাডজেক্টিভের পর যদি একটা ভার্ব আসে কি লিখি ভাইয়া? ইনফিনিটিভ লিখি। এই যে টু ডিস্টিংগুইশ লিখেছে। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট। আশা করি সবার হয়েছে, তাই না? নকশা ফাড়াই দিছি, কেউ কষ্ট পাইও না আবার ভাইয়া। নয়, ইফ আই ওয়্যার ইউ কমা আই ড্যাশ দ্যাট শার্ট ইটস টু মাচ এক্সপেন্সিভ। অবশ্যই এটা পারতে হবে। এটা যদি কেউ না পারো, আমি তোমারে খুব জোরে একটা বকা দিতে হবে। দ্রুত এই টপিক ঠিক করো। কন্ডিশনাল সেন্টেন্স না পারলে তোমার প্রস্তুতি খারাপ, অবস্থা খুব খারাপ। এই বাক্যের উত্তর না পারলে অবস্থা খুব খারাপ ভাইয়া। হতাশ হইও না, ট্রাই করো এই কন্ডিশনাল সেন্টেন্সের টপিকটা শেষ করে ফেলতে। যে কোনো বই ধরে আমারও ক্লাস আছে, চেক করে নিতে পারো। 30-40 সেকেন্ডের বেশি সময় নিব না ভাইয়া। আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত সেন্টেন্স, তার মানে বাক্যটা কন্ডিশনাল সেন্টেন্স। এবং ইফ যুক্ত সেন্টেন্স, ইফ দি বাক্য শুরু হলে বাক্যের মাঝে কমা বসে, আর ইফ বাক্যের মাঝে বসলে কোনো ইস্যু নাই। আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন অন্য পাশে সাবজেক্টের পর উড কুড মাইট ভার্বের বেস ফর্ম হয়। উড কুড মাইট ভার্বের বেস ফর্ম হয়। এখন দেখো ভাইয়া, ওন্ট মানে কিন্তু উইল নট, উইল নট, তার মানে এটা না, আমাদের উড দরকার, উড কুড মাইট। এটাও না, এটাও না, উত্তর কিন্তু এটাই। দেখো এখানে অর্থ না বুঝলেও হয়। ইফ আই ওয়্যার ইউ, মানে আমি যদি তোমার জায়গায় হইতাম, আই উড নট বাই দ্যাট শার্ট, ওই শার্টটা আমি কিনতাম না। এই দেখো, এই দ্যাট কিন্তু আমার মানে কি বলা যেতে পারে, ক্লজ মার্কার দ্যাট না ভাই। ওই যে বলেছিলাম দ্যাট শব্দের প্লুরাল হলো দোজ, দিস শব্দের প্লুরাল হলো দিস, এই দ্যাটটা কিন্তু ওই দ্যাট। আমরা প্রথম প্রশ্ন দেখেছিলাম দোজ ম্যাট্রেসেস, দোজ শব্দটা প্লুরাল, তারপর নাউনটা প্লুরাল। এখানে দ্যাট শব্দটা সিঙ্গুলার, তারপর নাউনটা দেখো সিঙ্গুলার, দ্যাট শার্ট। ক্লিয়ার? তাহলে দ্যাটটা কিন্তু ক্লজ মার্কার না। দ্যাট রে ক্লজ মার্কার বলতে গেলে দ্যাটের পর আরেকটা বাক্য থাকবে, বাক্য মানে সাবজেক্ট ভার্ব একসাথে মিশ্রণ থাকবে। তাহলে ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তোমার প্লেসে হইতাম, আই উড নট বাই দ্যাট শার্ট, ওই শার্টটা আমি কিনতাম না। ইটস টু মাচ এক্সপেন্সিভ, অনেক দাম। এবং মাছ শব্দটা নিশ্চয়ই বুঝো ভাইয়া। মাছ শব্দটা একটা ডিটারমিনার, যেটা কিনা আনকাউন্টেবল নাউন, মানে যে নাউনগুলোকে গণনা করা যায় না তাদের আগেই বসে। মাছের পরিবর্তে আমরা কাউন্টেবল নাউনের আগে বসাই মেনি, মানে বেশি বুঝাতে আনকাউন্টেবল নাউনের আগে আমরা মাছ লিখি। এখন এখানে মাছ লিখা হয়েছে ইটস টু মাচ এক্সপেন্সিভ, অনেক দামি। মাছ বলতে টাকাকে রেফার করছে, মানে কিন্তু আনকাউন্টেবল আমরা পড়ি, তাই না? তাহলে ইটস টু মাচ এক্সপেন্সিভ। আর মেনি শব্দটা কিন্তু মাছের মতো একটা ডিটারমিনার, তবে মেনি শব্দটা বসে কাউন্টেবল নাউনের আগে, মানে যে নাউনগুলো গণনা করা যায়। আই হ্যাভ মেনি স্টুডেন্টস, এই যে স্টুডেন্ট কিন্তু গণনা করা যায়। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। উত্তরে অবশ্যই তোমরা সি নাম্বার নিয়েছো, জানি। এন্ড দেন কোশ্চেন 10th, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর মিনেসিং? মিনেসিং শব্দটার সঠিক সমার্থক শব্দ কোনটা? এই প্রশ্নটা বিশেষ পরীক্ষায় এসছে, এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসছে। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম, সমর্থক শব্দ ফর মিনেসিং? মিনেসিং মানে ভীতিকর, শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ। প্লিজিং, ডিসপ্লিজিং, ওয়েল মিনিং নাকি থ্রেটেনিং? আমি জানি তোমরা উত্তরে মিনেসিং শব্দটা অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছো। ভীতিকর যেহেতু, তার মানে প্লিজিং মানে আনন্দদায়ক, মানে এখানে আরামের বিষয় আছে। ডিসপ্লিজিং আরাম নাই। ওয়েল মিনিং মানে ভালো ব্যবহার করতেছে, এমন একটা বিষয়কে রেফার করছে। থ্রেটেনিং মানে হলো ভীতিকর। ইয়েস, তাহলে মিনেসিং ভীতিকর, থ্রেটেনিং ভীতিকর। বাই দ্য ওয়ে, তোমরা জানি তোমাদের অনেকেই যারা চট্টগ্রামের এই ইউনিটে বা সায়েন্সের স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো, আনফরচুনেটলি কোনো কারণে চান্স হয় নাই। যদি চট্টগ্রামে চান্স পাওয়ার পর, আমি জানি অনেক শিক্ষার্থী মেডিকেলে যারা পরীক্ষা দেয় তারা সামহাও সেকেন্ড টাইমে ও মেডিকেলে পরীক্ষা দেয়। ইংলিশ নিয়ে যদি তুমি ধরা খেয়ে থাকো, ইংলিশের তোমার ঘাটতি থাকতে পারে, ইংলিশ নিয়ে তোমার ভয় থাকতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তুমি চাইলে কিন্তু আমার সাথে তোমার মেডিকেল সেকেন্ড টাইমের ইংলিশ প্রস্তুতি ফুল নিতে পারো, যেখানে তোমার যা প্রয়োজন সব আমি ইনশাআল্লাহ করিয়ে দিব। ওকে, আমরা উত্তর পেয়েছি ভাইয়া, থ্রেটেনিং। মিনেসিং শব্দটার সিনোনিম হলো থ্রেটেনিং। তোমাদের অ্যাডমিশন যে কোনো ব্যাচ অথবা তোমাদের মধ্যে কেউ, তোমাদের পরিচিত কেউ যদি আইএলস করতে চায়, তারাও আমার সাথে তাদের প্রস্তুতি নিতে পারে। ওকে, নেক্সট 11, show your ticket dash you will not be allowed to enter। ভাই বলছিলাম না ইন বিটুইন গ্রামার ভোকাবুলারি তুমি পারতে হবে, বাক্য বুঝতে হবে। উত্তর কি? চিন্তা করো, অবশ্যই পারবা তোমরা। খুব ইজি ভাই, তোমরা জেনজি মানুষ ভাইয়া, তোমরা সবাই এক্সপার্ট মানুষ। এই শব্দের, এই বাক্যের এমন কোনো ওয়ার্ড নাই যেগুলো তুমি পারো না, অবশ্যই পারো। উত্তর আমি জানি তোমরা সহজে নিয়েছো। শো ইউ টিকেট, তোমার টিকিট দেখাও। অন্যথায় ইউ উইল নট বি অ্যালাউড, তোমারে অ্যালাউ করা হবে না প্রবেশ করতে, মানে তোমারে ওই ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে না। অন্যথায় ইংলিশ কি ভাই? ইফ, লেস নাকি হোম? অবশ্যই তুমি আদারওয়াইজ লিখেছো।
শো ইউ টিকেট, তোমার টিকেটটা দেখাও, আদারওয়াইজ অন্যথায় ইউ উইল নট বি, বাক্যটা কিন্তু প্যাসিভ মুড আছে, দেখো ইউ উইল নট বি, তোমারে দেওয়া হবে না, ইউ উইল নট বি অ্যালাউড। দেখো প্যাসিভ সেন্টেন্সের কোর কথা হলো প্যাসিভ অবশ্যই অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, আগে একটা অক্সিলিয়ারি থাকে, দেখো বি একটা বি ভার্ব থাকে। তাহলে শো ইউ টিকেট আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার, এবং অ্যালাউ ভার্বের পরে কিন্তু আরেকটা ভার্ব আসলে ভাইয়া ওই ভার্বটা আমরা ইনফিনিটিভ লিখি, এটা পরীক্ষা কাজে দিবে। এবং এটা তুমি গ্রামার আকারে কেন শিখবা ভাই, বাক্য রিডিং পড়ো, পরীক্ষা হলে আসলে তুমি অটোমেটিকলি পেরে যাবা। শো ইউ টিকেট আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার, অবশ্যই আদার নিয়েছো জানি, আদারওয়াইজ নিয়েছো ভাইয়া। 12 গ্যালিলিও টট দ্যাট দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান। ভাইয়া এই কোশ্চেনটা ন্যারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে নিয়েছি, এই প্রশ্ন কারেকশন আকারেও বিশেষ পরীক্ষা এসেছিল এই প্রশ্নের মতো করেই, এবং এই প্রশ্নের মতো করে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাও প্রশ্ন এসেছিল, অবশ্যই পারা উচিত তোমাদের। উত্তরে আমি জানি তোমরা যেটা চিন্তা করতে পারছো কেউ কেউ, দ্যাট শব্দটা অবশ্যই এখানে ক্লজ মার্কার ভাইয়া, আগে একটা বাক্য আছে পরে একটা বাক্য আছে, তাহলে আমরা এটা জানি দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স হলে পরেও কিন্তু পাস্ট টেন্স হয়, এটা একটা পয়েন্ট অফ ভিউ। তারপর তোমরা যখন ন্যারেশন পড়ো, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে আসলে আমরা জানি যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, ইনডিরেক্ট আইসা আমরা রিপোর্টেড স্পিচের দ্যাট ক্লজের পরে রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টায় ফেলি, যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে, এবং এটা মানে ডিরেক্ট সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা ভার্বের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয় না, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স রাখি, পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স রাখি, ফলে ডিরেক্ট সেন্টেন্সে টটেই ছিল, এটা বোঝা যায়। এখন আমরা দ্যাট ক্লজের পরে টেন্স পাল্টাবো, কিন্তু একটা জায়গায় পাল্টাতে পারি না ভাই, আমরা জানি ডিরেক্ট সেন্টেন্সে আমাদের যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাইতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট নেই। তবে আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন, টেন্সের কোনো পরিবর্তন হয় না যদি ওই রিপোর্টেড স্পিচটা সায়েন্টিফিক ট্রুথ হয়। এখানে গ্যালিলিও টট বলছেন পৃথিবী ঘুরে সূর্যের চারদিকে, ভাইয়া সায়েন্টিফিক ট্রুথ, ফলে টেন্সের পরিবর্তন হবে না, এই জিনিস অলওয়েজ প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, ফলে উত্তরে তুমি জানি এই নাম্বার নিয়েছো, গ্যালিলিও টট দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। আশা করি উত্তর তোমরা বুঝতে পেরেছো, এবং উত্তর এই নাম্বার ভিন্ন কোনোটাই তোমরা কেউ নেও নাই। 13 I can think of no reason why he turned dash my offer. Try 30-40 সেকেন্ডের বেশি সময় নিও না ভাইয়া। I can think of মানে আমি চিন্তা করতে পারি না, I can think of no reason আমি কোনো চিন্তাই করতে পারি না, why শব্দটা এখানে ক্লজ মার্কার, তারপর দেখো সাবজেক্ট লেখা আছে why he turned dash my offer, কেন সে আমার অফারটারে কি করছে, চিন্তা করি না কারণ অফারটা সে প্রত্যাখ্যান করছে, এই টার্ন ডাউন মানে হলো প্রত্যাখ্যান করা, রিফিউজ করা, তাহলে I can't think of no reason আমি কোনো চিন্তাই করতে পারি না, আমি কোনো কারণ চিন্তাই করতে পারি না why he turned down my offer কেন সে আমার অফারটা প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে, ফিরিয়ে দিয়েছে। উত্তর অবশ্যই টার্ন ডাউন মাই অফার। 14 বলা উচিত ভাইয়া দ্য ড্যাশ অফ পলিউশন ইন দ্য সিটি শুড নট বি ওভারলুকড বাই দ্য অথরিটিস। শব্দটা তুমি গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তাও করতে পারো, আবার ভোকাবুলারির মিশ্রণ কিন্তু এখানে আছে, ইন বিটুইন গ্রামার এন্ড ভোকাবুলারি। ইয়েস, বেশি সময় নিও না ভাইয়া, বুঝতে পারছো ভাইয়া আর্টিকেল দি আর প্রিপোজিশন অফ এর মাঝে যদি একটা শব্দ বসে সে 100% নাউন বসে, আমরা এটা মোটামুটি সবাই জানি, জানার কথা। এখন নাউন খুঁজতে হবে অপশনে, খেয়াল করে ভাইয়া, এই যে এ দিয়ে এফেক্ট, যেটা এ দিয়ে যে এফেক্টটা এটা কিন্তু ভার্ব, ফলে আমরা এ আর সি কেটে দিলাম, ফলে আমরা ইফেক্টিং তো এখানে লিখতে পারছি না, ইফেক্টিং শব্দ নাই, তুমি ব্যবহার করতে পারছো না। ইয়েস, আমরা এটার ইফেক্টস পাবো, নাউন। দ্য ইফেক্টস অফ পলিউশন, ইফেক্টস মানে ক্ষয়ক্ষতি, হ্যাঁ, প্রভাব আকারে আমরা ব্যবহার করি, এখানে ক্ষয়ক্ষতি দেখাচ্ছে, বাক্য নেগেটিভ মুডে আছে, মানে বাক্যের সেন্সটা নেগেটিভ মুডে। দ্য ইফেক্টস অফ পলিউশন, পলিউশনের যে ক্ষয়ক্ষতিগুলো ইন দ্য সিটি, সিটিতে শুড নট বি ওভারলুকড, ওভারলুক করা ঠিক না, বাই দ্য অথরিটিজ, এগেইন বাক্যটা কিন্তু প্যাসিভ মুডে আছে। দ্য ইফেক্টস অফ পলিউশন মানে পলিউশনের যে ক্ষয়ক্ষতি, ইম্প্যাক্টসটা ইন দ্য সিটি, সিটিজে শুড নট বি ওভারলুকড বাই দ্য অথরিটিজ, অথরিটি দ্বারা কি না, মানে ওভারলুক করা ঠিক না, মানে অবজ্ঞা করা উচিত না, ওভারলুক মানে কি, অবজ্ঞা করা। উত্তর নিশ্চয় তোমরা ইফেক্টস বুঝতে পেরেছো এবং দাগাতে পেরেছো। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন খুবই ইজি, বাট ভাইয়া আনএক্সপেক্টেডলি এরকম ইজি কোয়েশ্চেনে তোমাদের পরীক্ষা আসবে, তুমি তোমার প্রস্তুতি নাও। আমি তোমাদেরকে যেভাবে বলছি, হি ওয়াইটেড ড্যাশ এন আওয়ার, কি লিখবা, একটা প্রিপোজিশন, আমি জানি তুমি উত্তরে ফর লিখে ফেলেছো, ইয়েস জোস, হি ওয়াইটেড ফর এন আওয়ার, সে অপেক্ষা করেছিল 1 ঘন্টা,
আমরা সময়ের আগে এখানে কি লিখছি, সে ওয়েটেড ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা সে অপেক্ষা করেছে। এখানে দুটা পয়েন্ট তোমাদের জন্য বলতে পারি, পরীক্ষা আবার আসতে পারে এই বাক্য থেকেই। ভাইয়া ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটের সাথে আমরা কি লিখি, ফর লিখি। তবে ওয়েটের মতোই একটা ওয়ার্ড আছে, তবে সেটা হলো অ্যাওয়েট। অ্যাওয়েট মানে হলো অধীর আগ্রহে অপেক্ষা করা। ওয়েট মানে নরমালি অপেক্ষা করা, আর অ্যাওয়েট মানে হলো অধীর আগ্রহে অপেক্ষা করা। এই অ্যাওয়েটের পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। ওয়েট ফর সামওয়ান অথবা ওয়েট ফর কোন একটা টাইম, আর অ্যাওয়েটের পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। তাহলে ওয়েটের পর ফর লিখতে হয় প্রিপোজিশন, আর অ্যাওয়েটের কোনো পর ওয়েটের পরে প্রিপোজিশন প্রিপোজিশন লিখতে হয় না। এবং এখানে আমরা এটা খেয়াল রাখবো যে এন আওয়ার, এটা খুব সহজ জিনিস বাট আমরা ভুল করি কারণ মাথা চাপ থাকে। এন আওয়ার, এন আওয়ার, তাহলে হি ওয়েটেড ফর এন আওয়ার। এই ছিল তোমাদের জন্য তোমাদের স্পেশাল টেস্ট। আমি প্রত্যাশা করব এই প্রশ্নের ছাপ তোমরা মূল পরীক্ষা গিয়ে পাবা। কার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে আমাকে জানাও তোমরা। আমি যে 15 প্রশ্ন দেখিয়েছি প্রত্যাশা করি 15 প্রশ্নের সোর্স বুঝতে পেরেছ, এবং যদি কারো 10-এর নিচে হয় আমি বলবো ভাইয়া তোমার প্রস্তুতি ঘাটতি আছে, ঘাটতি থাকলেও এখন হাতে যতটুকু সময় আছে তোমার আমি সাজেশন দিতে পারি। তুমি পথে ঘাটে যেখানেই যেভাবেই আছো ইউটিউবে আইসা আমার সিইউ স্পেশাল ইংলিশ প্লেলিস্টটাতে একটু ক্লিক করো। গত 3 বছর এবং এই বছর, এই 4 বছরের ক্লাসগুলো সব করো, স্পিড বাড়াই দিয়ে দেখো, দেখবা তুমি মূল পরীক্ষায় মানে আমার এই ফ্রি ক্লাসগুলো করে কমপক্ষে 10 পাইতে পারো। খুব সম্ভব মানুষজন পায়। এবং আমি 15 প্রশ্নের সমাধান করতে গিয়ে যা যা বুঝিয়েছি প্রত্যাশা করি সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার। আমার ক্লাসগুলো করে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে যেতে পারো। তোমাদের ছোট ভাই বোনদেরকে আমার চ্যানেলটা একটু রেফারেন্স আকারে দিতে পারো। আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো সাবস্ক্রাইব করিও। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে চান্স হয়ে যাওয়ার পর দেখা করার চেষ্টা করিও। আই উইল বি ওপেন টু মিট ইউ গাইজ। এবং যারা চান্স পাওয়ার পরও মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা সেকেন্ড টাইমার হিসেবে, তারা তোমাদের প্রস্তুতি আমার সাথে নিতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। ফরমালি আমি শেষ করলাম, ইনফরমালি আরো 2-একবার দেখা হয়েও যেতে পারে তোমাদের পরীক্ষার আগে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।